ইরানে আরও বড় যুদ্ধ বাধায় গাজা দুনিয়ার নজর থেকে বেরিয়ে গেছে। যদিও আজ এই মুহূর্তেও অব্যাহত হামাসের লড়াই, ফিলিস্তিনিদের লড়াই। এত বৃহৎ শক্তি ইসরায়েল কেন ছোট্ট একটা অঞ্চল গাজাকে হামাস মুক্ত করতে পারছে না ভেবেছেন কখনো? ভেবে দেখেছেন কি কেন যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছিল ইসরায়েল? 2025-এ যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল হামাসের সঙ্গে ইসরায়েলের, সেটা কেন ভাঙলো? গুঁড়ো হয়ে গেছে গাজা, তবু কিসের জোরে টিকে আছে হামাসের লড়াই? এবং ইরান যুদ্ধ কিভাবে প্রভাবিত করছে গাজায় হামাসের লড়াইকে? আমি হামাসের সমর্থক নই, তবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ সমর্থন করি। আমি 2023-এর অক্টোবরে ইহুদিদের ওপর হামাসের আক্রমণের তীব্রতম নিন্দা করি, কিন্তু সেই সঙ্গে নিন্দা করি তার প্রতিক্রিয়ায় ইসরায়েল যে দানবীয় আক্রমণ চালিয়েছে গাজাতে তারও। এ পর্যন্ত 72,000-এর বেশি গাজার মানুষ নিহত হয়েছে, হামাস সদস্য নিহত হয়েছে 15,000-এর বেশি। 21 শতকের চরমতম মানবিক বিপর্যয় বলে গাজায় এই নরসংহার ইতিহাসে লেখা থাকবে। এখনকার প্রতিবেদন এই বিষয়ে এক নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও মানবিক প্রতিবেদন। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস। আজকের ভিডিওর মূল কথা একটাই, ইরান যুদ্ধ যতই শিরোনাম দখল করুক, গাজাকে ভুলে গেলে চলবে না। কারণ মার্চ 2026-এও এই মুহূর্তেও গাজায় হামলা, বাস্তুচ্যুতি, চিকিৎসা সংকট, অনাহার, অর্ধাহারে মৃত্যু ও বেসামরিক মৃত্যু মিছিল থেমে নেই। গাজার আয়তন মাত্র 365 বর্গ কিলোমিটার। আয়তনে বাংলাদেশের অনেক সাবডিভিশন গাজার চেয়ে বড়। যুদ্ধের আগে সেখানে প্রায় 22,30,000 মানুষের বসবাস ছিল। এখন যুদ্ধ, মৃত্যু, নিখোঁজ ও এলাকা ছাড়ার কারণে জনসংখ্যা কমে প্রায় 21,30,000-এ নেমে এসেছে। মানে 1 লক্ষ আগের থেকে কমে এসেছে। এই ছোট্ট ভূখণ্ডেই অক্টোবর 2023 থেকে চলা ইসরায়েলি অভিযানে মার্চ 2026 নাগাদ মৃতের সংখ্যা 72,000-এরও বেশি বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ উদ্ধৃত একাধিক প্রতিবেদনে বলা হয়েছে। তাই প্রশ্ন উঠছে, এত ধ্বংসের পরও কেন ইসরায়েল হামাসকে পুরোপুরি হারাতে পারেনি? কেন যুদ্ধবিরতি ভেঙে তাদেরকে আবার আক্রমণে নামতে হয়েছে? আর কেন ইরান যুদ্ধের উত্তাপে গাজার এই রক্তক্ষরণ আরও দীর্ঘ হচ্ছে? সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব তথ্য, প্রেক্ষাপট ও মানবিক বাস্তবতা দিয়ে। যুদ্ধ কেন শেষ হলো না? প্রথম সত্যটি হলো, গাজায় পূর্ণ বিজয় বলতে শুধু ভবন, বিল্ডিং ভেঙে দেয়া বা এলাকা দখল করাই যথেষ্ট নয়। ইসরায়েলের নিজস্ব ঘোষিত লক্ষ্য ছিল হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ভেঙে দেয়া এবং যাদেরকে জিম্মি হয়ে রয়েছে হামাসের কাছে তাদেরকে ফিরিয়ে আনা। কিন্তু এই 2 লক্ষ্যের কোনোটাই পুরোপুরি অর্জিত হয়নি। INSS সংবাদ সংস্থার বিশ্লেষণ বলছে, হামাস বড় ক্ষয়ক্ষতির মুখেও পুরোপুরি বিলীন হয়নি। সংগঠনটি গাজার ভেতরে নেটওয়ার্ক ধরে রেখেছে, পুনর্গঠনের চেষ্টা করেছে এবং সেখানে সার্থকও হচ্ছে। কিছু এলাকায় স্থানীয় প্রশাসনিক উপস্থিতিও বজায় রেখেছে হামাস, হ্যাঁ আজকেও। আর জিম্মি প্রশ্নটিকেও দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ সামরিক ধ্বংস আর রাজনৈতিক নিষ্ক্রিয়তা এক জিনিস নয়। একটা গোষ্ঠীকে আপনি দুর্বল করে দিতে পারেন অত্যাচার করে, কিন্তু তারা পুরোপুরি অদৃশ্য হয়ে যায় না। দ্বিতীয় বড় কারণ হলো গাজার ভূগর্ভস্থ যুদ্ধক্ষেত্র। উইলসন সেন্টার ও ওয়েস্ট পয়েন্ট সংক্রান্ত বিশ্লেষণে বলা হয়েছে,
হামাসের টানেল নেটওয়ার্ক শুধু আশ্রয় নয়, এটি চলাচল, হামলার প্রস্তুতি, অস্ত্র লুকিয়ে রাখা, আকস্মিক আক্রমণ এবং চাপের মধ্যেও টিকে থাকার অবকাঠামো। কিন্তু সবথেকে ওপরে আপনি ভাববেন তো তাদের মানসিক দৃঢ়তা, যে কারণে ওপরের দিকের দখল চলে গেছে, কিন্তু ভেতরের নিয়ন্ত্রণ এখনো হামাসের কাছে আছে। তৃতীয় কারণ হলো ডে আফটার বা যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থার অনিশ্চয়তা। আইএনএসএস সংবাদ সংস্থা বলছে, ইসরায়েল হামাস পরবর্তী গাজার জন্য একটি স্থিতিশীল, গ্রহণযোগ্য ও কার্যকর বিকল্প শাসন যেটা দাঁড় করাতে চেয়েছিল, সেটাই ব্যর্থ হয়েছে, পারেনি। এই শূন্যতা হামাসকে শুধু বন্দুকের জোরে নয়, শূন্যতার জোরেও টিকে থাকতে সাহায্য করেছে। হামাস টিকে আছে এই কারণে। চতুর্থ কারণ আরও আছে, যুদ্ধ যত দীর্ঘ হয় ততই কিন্তু জয় কঠিন হয়। কারণ দীর্ঘ সংঘাতে প্রতিপক্ষ ছোট ছোট সেলে ভেঙে যায়, যুদ্ধকে অনিয়মিত করে তোলে, আর প্রতিটি সড়ক, ধ্বংসস্তূপ ও টানেল নতুন যুদ্ধের ফ্রন্টে পরিণত হয়। এই কারণেই গাজায় যুদ্ধ এখন প্রচলিত যুদ্ধের চেয়ে বেশি একটি মৃত্যুক্ষয়ী যুদ্ধ, প্রাণক্ষয়ী যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে গাজা। আপনারা দেখেছেন ভিয়েতনাম যুদ্ধ 2 দশক ধরে চলেছিল, আমেরিকা হেরে চলে গিয়েছিল। আফগানিস্তান দীর্ঘদিন চলেছে যুদ্ধ, সেখান থেকে পালিয়ে যেতে হয়েছে প্রথমে সোভিয়েত রাশিয়াকে, পরে আমেরিকাকে। তাহলে হামাসও কিন্তু সেইভাবেই টিকে আছে। মাথায় রাখবেন, হামাস কিসের জোরে টিকে আছে? হামাস গাজার বাইরে নয়, বাইরে কোন নেতারা থাকলেন, সেখান থেকে কি সাহায্য আসছে সেটার উপরে হামাস টিকে নেই, কারণ বাইরের থেকে সাহায্য আসাটা কিন্তু এই মুহূর্তে খুব মুশকিল। হামাস টিকে আছে তাদের গাজার ভেতরেই, বিশেষ করে টানেল, ছড়িয়ে থাকা সশস্ত্র সেল, স্থানীয় নেটওয়ার্ক এবং যুদ্ধের ফাঁকে ফাঁকে পুনর্গঠনের সক্ষমতার মাধ্যমে। 15,000 তাদের 10 থেকে 15,000 সদস্য নিহত হয়েছে, কিন্তু যত সদস্য নিহত হয়েছে তার থেকে বেশি সদস্য তারা কিন্তু আবার তৈরি করেছে। এই সদস্যরা কোত্থেকে এসছে? সাধারণ মানুষের ভেতর থেকে। মনে রাখবেন, বাইরের থেকে কিন্তু আসছে না। যে ফিলিস্তিনি যারা গাজায় রয়েছে তাদের ভেতর থেকে কিন্তু নতুন করে প্রতিরোধ তৈরি হচ্ছে। যুদ্ধবিরতির মধ্যেও হামাস কিছু এলাকায় পুলিশ ও স্থানীয় নিয়ন্ত্রণের চিহ্ন দেখাতে পেরেছিল, যা বোঝায় যে তাদের উপস্থিতি কেবল সামরিক শক্তির জোরে নয়, তাদের সাংগঠনিক শক্তির জোরে, তাদের আদর্শের জোরে। কি সেই আদর্শ? স্বাধীনতার আদর্শ, আত্মনিয়ন্ত্রণের আদর্শ। রয়টার্স উদ্ধৃত মার্কিন হিসাব অনুযায়ী 7 অক্টোবর 2023-এর আগে হামাসের 20 থেকে 25,000 যোদ্ধা ছিল। যুদ্ধ চলাকালে তারা 10 থেকে 15,000 নতুন সদস্য নিয়োগ করেছে এবং প্রায় সমসংখ্যক যোদ্ধাকে তারা হারিয়েছে, মারা গেছে। কাদের খবর এটা? রয়টার্সের। এই সংখ্যাগুলো নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু মূল শিক্ষা হলো ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে হামাস তাদের পুনর্গঠন করেছে, নতুন নিয়োগ করেছে। তাই শুধু কতজন মারা গেল সেটা দিয়ে তাদের যুদ্ধ ক্ষমতা মাপা যায় না। আরও গুরুত্বপূর্ণ হলো তাদের লড়াইয়ের ধরন। যুদ্ধবিরতির পরও তারা স্নাইপার ফায়ার করছে, আরপিজি হামলা করছে, সীমান্ত ঘেঁষা গুলি করছে, তারপরে বিস্ফোরক পুঁতে রাখার চেষ্টা করছে, টানেল থেকে বেরিয়ে আক্রমণের উদ্যোগ করছে। এমন একাধিক বিচ্ছিন্ন ঘটনার কথা সামনে এসেছে। এর মানে হামাসের লড়াই এখন বড় মাপের সম্মুখ যুদ্ধ নয়, বরং ছোট, ছায়াময়, টিকে থাকার ধরনের আঘাত, সেই লড়াই। এখানেই মূল প্রশ্ন, একটি গোষ্ঠী কিসে টিকে থাকে? উত্তর হলো 4টি জিনিসে: তাদের ভূগর্ভস্থ অবকাঠামো, বিকেন্দ্রীভূত সেলভিত্তিক সংগঠন,
রাজনৈতিক শূন্যতা যেটা তৈরি হয়েছে এবং জিম্মি ইস্যুর মতো কৌশলগত বিষয়কে নিয়ে দর কষাকষির ক্ষমতা। তাই হামাসকে শুধু সামরিক ইউনিট হিসেবে দেখলে পুরো ছবিটা বোঝা যায় না। যারা হামাসকে একটি সন্ত্রাসবাদী সামরিক সংগঠন হিসেবে দেখেছেন এতকাল, তারাও এখন নতুন করে নতুন চোখে হামাসকে দেখতে শুরু করেছে। হামাস দেখুন, তারা সন্ত্রাসবাদী সংগঠন হলে ইসরায়েল তাদের সাথে বৈঠকে কেন বসেছিল? মনে আছে আপনাদের, কাতারে সেই মিটিং হয়েছিল, হামাসের সাথে ইসরায়েল বসেছিল এবং সেখানে গ্যারান্টার হিসেবে ছিল আমেরিকা এবং কাতার। সেই যে যুদ্ধবিরতির মূল কাঠামো ছিল 6 সপ্তাহ বা 42 দিনের প্রথম ধাপ। ধাপে ধাপে জিম্মি এবং যাদেরকে জিম্মি করে রেখেছে এবং ইসরায়েলের কাছে যে ফিলিস্তিনিরা বন্দি আছে, এই বন্দি বিনিময়। কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা সরে যাবে কথা ছিল, বাস্তুচ্যুতদের ফিরে আসা কথা ছিল এবং গাজায় ত্রাণ প্রবাহ আরও বাড়ানো হবে, সেটাও কথা ছিল। এর পরে কথা ছিল দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি, অবশিষ্ট জিম্মি মুক্তি এবং আরও বিস্তৃত সেনা প্রত্যাহারের কথা ছিল। সমস্যা শুরু হয় কোথায় জানেন? দ্বিতীয় ধাপে গিয়ে প্রথম ধাপটা টিকে মোটামুটি চলেছিল। বিবিসির বিশ্লেষণ বলছে, হামাস চাইছিল কিন্তু যুদ্ধ থামাতে, হামাস চাইছিল স্থায়ী যুদ্ধবিরতি করতে এবং পূর্ণ প্রত্যাহারের স্পষ্ট অঙ্গীকার তারা চাইছিল। কাদের থেকে? ইসরায়েলের থেকে। অন্যদিকে ইসরায়েল কি চাইছিল? ইসরায়েল চাইছিল আরও জিম্মি মুক্তি করুক এবং যুদ্ধ পুরো শেষ করার প্রতিশ্রুতি এখন দেবে না। অর্থাৎ তারা ভেবেছিল যাদের বন্দি রাখা আছে তাদেরকে সব নিয়ে আসবে, তারপরে আবার নতুন করে আক্রমণ শুরু করবে। এই মৌলিক বিরোধ যেটা, এটা চুক্তির ভিত নড়িয়ে দেয়। রয়টার্সের রিপোর্টগুলোতে দেখা যায় যুদ্ধবিরতির ভেতরেই দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলছিল, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ। কখনো সহায়তা প্রবেশ করতে, ত্রাণ সামগ্রী প্রবেশ করতে বাধা আসছিল, কখনো বন্দি বিনিময়ে বাধা আসছিল, কখনো সামরিক অবস্থান ইসরায়েলের সেই বিষয়, কখনো নিরাপত্তা কিভাবে চলবে গাজার মানুষদের, এই প্রশ্নে বিরোধ আসছিল। তাই প্রথমে কে ভাঙলো এই যুদ্ধবিরতির শর্ত, সেই প্রশ্নের কোনো সরাসরি সরল উত্তর নেই। কিন্তু বড় এবং কার্যত সবথেকে বড় ভাঙনটা আসে মার্চ 2025-এ, যখন ইসরায়েল বড় আকারের হামলা পুনরায় শুরু করে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, চুক্তি কেবল শত্রুতা থামানোর কাগজ ছিল না, এটি ছিল গভীর অবিশ্বাসের ওপর দাঁড়ানো একটা সাময়িক বিরতির নিয়ে শর্ত কিছু। ফলে যে মুহূর্তে দ্বিতীয় ধাপ নিয়ে সমঝোতা থেমে গেল, চুক্তি নিজেই একটি চাপের যন্ত্রে পরিণত হলো। সহায়তা, জিম্মি, বন্দিমুক্তি, সামরিক চাপ, আন্তর্জাতিক মধ্যস্থতা সবই একে অপরকে ঠেলতে লাগলো। এই জায়গায় একটি মানবিক সত্যও মনে রাখা দরকার। ইসরায়েলের ভেতরে যারা হামাসের কাছে জিম্মি আছে, তাদের পরিবার যুদ্ধের বদলে ফেরত চেয়েছে পরিবারের সদস্যদের। আবার গাজার সাধারণ মানুষও যুদ্ধের বদলে চেয়েছে বেঁচে থাকার সুযোগ। কিন্তু রাজনৈতিক ও সামরিক হিসাব বারবার মানুষের প্রয়োজনকে পেছনে ঠেলে দিয়েছে। ইরান যুদ্ধ গাজাকে কিভাবে আড়াল করলো? এখন আসি সবচেয়ে জরুরি এই অংশটিতে। মার্চ 2026-এর একাধিক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বৈশ্বিক সংবাদ মাধ্যম ও কূটনৈতিক মনোযোগ দ্রুত গাজা থেকে পুরোপুরি সরে গিয়ে ওই ইরান যুদ্ধের ওই আঞ্চলিক সংঘাতে আটকে গেছে। আপনারা কতদিন গাজার খবর পান না বলুন তো সংবাদপত্রে? অর্থাৎ গাজায় বোমা পড়া বন্ধ হয়নি, কিন্তু বিশ্বের দৃষ্টি সরে গেছে সেই বোমা থেকে। এর বাস্তব প্রভাব ছিল সরাসরি মানবিক। রয়টার্স জানায় 28শে ফেব্রুয়ারির পর, গত মাসের 28শে ফেব্রুয়ারির পর ইসরায়েল গাজার সমস্ত ক্রসিংগুলো
যেখান থেকে লোক যাতায়াত করতে পারে সেগুলো বন্ধ করে দেয়। ফলে গাজার ভেতরে জ্বালানি দ্রুত ফুরোতে থাকে। পরে কেরেম সালাম যে ক্রসিং, সেটা সীমিতভাবে খোলা হয়, সীমিতভাবে, এবং তার ফলে ত্রাণ সাহায্য ইত্যাদি ধীরে ধীরে ঢোকে। একই সময়ে আঞ্চলিক আকাশপথ ও জাহাজ চলাচল ব্যাহত, ফলে গাজামুখী সমস্ত ত্রাণ পথ সব চাপে পড়ে গেছে। অর্থাৎ ইরান যুদ্ধ গাজায় নতুন যুদ্ধ সৃষ্টি না করলেও পুরনো যুদ্ধকে কিন্তু আরও কঠিন করে তুলেছে। ত্রাণ সহায়তা যাচ্ছে না, চিকিৎসা সহায়তা নেই, মানুষ মরছে। বেশি অনিশ্চয়তা এবং কম আন্তর্জাতিক মনোযোগ, এটাও, এই সব মিলে গাজার মানুষের জীবন আরও ভয়ঙ্কর সংকুচিত হয়ে উঠেছে, আরও বিপজ্জনকভাবে দিন কাটছে তাদের। সামরিক দিক থেকেও এর প্রভাব আছে। কিছু বিশ্লেষণে বলা হয়েছে ইরান ফ্রন্টে ইসরায়েলের মনোযোগ ও সম্পদ বেড়েছে ঠিকই, সেখানে তাদের সৈন্য ইত্যাদি সব কিছু আছে, কিন্তু গাজায় হামলা পুরো বন্ধ হয়নি। এখনও গাজায় বোমা পড়ছে, বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। আজকেও বিমান থেকে বোমা ফেলা হয়েছে গাজায়। বরং গাজায় এতদিন একটি লো ইন্টেন্সিটি কিন্তু স্থায়ী ফ্রন্টে, যুদ্ধের ফ্রন্টে পরিণত হয়েছে। অর্থাৎ বড় শিরোনাম ইরান, কিন্তু অব্যাহত রক্তক্ষরণ গাজায়, সেটা অব্যাহত রয়েছে রক্তক্ষরণ। যুদ্ধবিরতির পরও 25শে মার্চ 2026 পর্যন্ত ইসরায়েলি বোমায় অন্তত 691 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 1876 জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কবে থেকে? যুদ্ধবিরতি জানুয়ারি গত বছর, মার্চ শুরু থেকে এই বছরের 25শে মার্চ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। অন্যদিকে রয়টার্সের নভেম্বর 2025-এর রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতি পর্বে অন্তত 3 জন ইসরায়েলি সেনাও নিহত হয়েছে। কতজন? ওদিকে 691 বললাম, আর ফিলিস্তিনি নিহত, আর ইসরায়েলের নিহত হয়েছে 3 জন সেনা। তাই গাজাকে স্থগিত সংঘাত ভাবা ভুল। এটি চলমান, এবং ইরান যুদ্ধ সেটাকে শুধু আড়ালে ঠেলে দিয়ে সেখানকার মানুষের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। এখানে আমাদের শেষ কথাটি তাই হতে পারে এভাবেই: গাজাকে বোঝার জন্য শুধু মানচিত্রে তাকালে হবে না, মানুষের দিকে তাকাতে হবে। কারণ 365 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডে যুদ্ধের প্রশ্ন এখন আর শুধু কে জিতলো কে হারলো সেটা নয়। প্রশ্ন হলো কত মৃত্যু হলে, আরও কত মৃত্যু হলে বিশ্ব আবার তাকাবে গাজার দিকে, গাজার সমস্যা মেটানোর জন্যে চেষ্টায় আসবে, আর কত মৃত্যু হলে। আর সেই কারণেই এক কথায় বললে ইরান যুদ্ধের তীব্রতায় গাজাকে ভুলে যাবেন না। কারণ শিরোনাম বদলালেই কিন্তু ইতিহাস থামে না, আর আলো সরে গেলেই মানুষের কষ্ট কমে যায় না, কষ্ট আরও বাড়ে। এইটা মনে রাখবেন, গাজাকে মনে রাখবেন, এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, যার জন্য লড়াই করছে, সেই লড়াইটাকেও মাথায় রাখবেন। ধন্যবাদ।